নমস্কার, আপনারা দেখছেন স্কাই নিউজ বাংলা। স্কাই নিউজ বাংলায় ঠিক সময় এখন 3টে এবং আমি শ্রীপর্ণা চলে এসেছি আপনাদের সাথে ডেস্ক ডিসকাশন নিয়ে। এখানে রীতিমতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, উত্তর হবে, প্রত্যুত্তর হবে এবং দিনের বাছাই করা সেরা সেরা খবর নিয়ে আপনাদের সামনে পৌঁছে যাচ্ছি আমি শ্রীপর্ণা। প্রথমেই যে খবরের দিকে চোখ রাখবো, যে উত্তপ্ত ভাঙড়ের যে ঘটনা, রীতিমতো ভাঙড়ে কিন্তু কিছুদিন আগেই খুন হয়েছেন তৃণমূল কর্মী শওকত মোল্লার ঘনিষ্ঠ রাজ্জাক্ষা এবং ইংরেজ বাজারের ঘটনা, ভাঙড়ের ঘটনা, তারপরে কিন্তু সাঁইথিয়ায় চলল গুলি, আবারও খুন তৃণমূল নেতা। এই বিষয়ে আমি বিস্তারিতভাবে জেনে নেব আবার সহকর্মী থেকে, রিঙ্কির থেকে একেবারে এই বিষয়ে কি জানতে চাচ্ছি রিঙ্কি? দেখো, প্রথমে তো আমরা ভাঙড় কাণ্ড দেখেছিলাম এবং সেই কাণ্ডের পর একদিক থেকে রাজনৈতিক তরজা শুরু হয়েছিল, রাজনৈতিক জল্পনা শুরু হয়েছিল এবং তারপর এবার সাঁইথিয়ার একটা ঘটনায় সামনে এসেছে। সাঁইথিয়াও একইভাবে তৃণমূল নেতাকে খুন করা হয়েছে, গুলি চালিয়ে খুন করা হয়েছে এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। এমনকি জানা যাচ্ছে যে রাস্তায় যখন তার মাথাকে লক্ষ্য করে গুলি করা হয়, মাথার কপাল ফুঁড়ে বেরিয়ে যায় সেই গুলি। মানে এমনভাবেই তাকে নিশানা করে, ছক করে, আগে থেকেই চক্রান্ত করে এক প্রকার বলা যেতে পারে। এবার কিন্তু পীযূষ ঘোষকে খুন করা হয়েছে সাঁইথিয়ায়। জানা যাচ্ছে পীযূষ ঘোষ একদিকে সাঁইথিয়ার যে পঞ্চায়েত রয়েছে সেখানে কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন, আর শুধুমাত্র একটা পদে ছিলেন না, তিনি একইভাবে কিন্তু অঞ্চল সভাপতি পদেও নিযুক্ত ছিলেন এবং কোনোভাবে তার যে পরিবার, সেই পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তার যে এই দুটি পদ, সেই দুটি পদ কোনোভাবে কেড়ে নেওয়ার চক্রান্ত চলছিল, তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছিল, আর সেই কারণেই কিন্তু তাকে এভাবে খুন করা হয়েছে। আর শুধুমাত্র যে পীযূষ ঘোষকে খুন করা হয়েছে একদিকে, তার পাশাপাশি তার পরিবারে তার স্ত্রী, অর্থাৎ পীযূষ ঘোষের স্ত্রী জানাচ্ছে তার একটি ছেলে রয়েছে এবং তিনি রীতিমতো আতঙ্কে রয়েছে, হতে পারে তার ছেলেকেও চক্রান্ত করে মেরে ফেলা হতে পারে, এই আশঙ্কাও কিন্তু রয়েছে। এবার পুরো ঘটনাটা ঠিক কি হয়েছে সবটাই আপনাদের জানাবো। গোটা ঘটনা, অর্থাৎ এই যে সাঁইথিয়ার ঘটনা, সেই সাঁইথিয়ার ঘটনায় একটা রাজনৈতিক চক্রান্ত সামনে আসছে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের তরফ থেকে। কি কারণে? জানা যাচ্ছে রাত্রির 1:30টার সময় তার স্ত্রীর সঙ্গে তার শেষবার কথা হয় পীযূষ ঘোষের। তিনি সেই মুহূর্তে মোটরসাইকেল নিয়ে বাইরে বেরিয়েছিলেন। বাইরে বেরিয়ে তিনি যেখানে গেছিলেন সেখানে মাত্র একটি বাড়ি ছিল। জানা যাচ্ছে সেই মহিলার বাড়িতে তিনি গেছিলেন এবং সেই মহিলার সাথে কথাবার্তা বলার পর যখন তিনি সেই মহিলার বাড়ি থেকে বেরোচ্ছিলেন, তখনই নাকি সেই দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং যে মহিলার বাড়িতে তিনি গেছেন সেই মহিলাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। অন্যদিকে জানা যাচ্ছে সেই মহিলার যে বক্তব্য সামনে আসছে তা কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্যকর আলোড়ন সৃষ্টি করছে। জানা যাচ্ছে সেই মহিলা বলছে যে পীযূষ ঘোষ রাতে তার সাথে কথা বলেন, আলাপ করেন এবং যখন তার বাড়ি থেকে পীযূষ ঘোষ বেরিয়ে যাচ্ছিলেন তখন একটি মাত্র দুষ্কৃতী ছিল এবং সেই আততাই কিন্তু তাকে গুলি করে খুন করেছে এবং এটা কিন্তু একটা বড় সড় ব্রেক পয়েন্ট বলা যেতে পারে এই গোটা ঘটনার ক্ষেত্রে। সেই মহিলা যে বক্তব্য রেখেছে সেই বক্তব্যের উপর নির্ভর করে কিন্তু ইতিমধ্যেই গোটা তদন্ত চলছে এবং পীযূষ ঘোষের এই যে খুন করে তাকে হত্যা করা হয়েছে সেই ঘটনায় কিন্তু যে মহিলাকে আটক করা হয়েছে, 2 মহিলাকে আটক করা হয়েছে এবং তার পাশাপাশি গোটা ঘটনায় মোট 3 জনকে এই মুহূর্তে আটক করা হয়েছে। তদন্ত চলছে। ঘটনায় আরো একাধিক রাজনৈতিক নানা চক্রান্ত উঠে আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা রিঙ্কি, এই যে পরপর তৃণমূল নেতা খুন, মানে প্রথমে আমরা দেখলাম ভাঙড়ের যে উত্তপ্ত পরিস্থিতি, সেখানে গুলি করে মৃত্যু হয়েছে যেখানে রাজ্জাক্ষা, এবং তারপরে যে সাঁইথিয়ার এই যে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো পীযূষের, তো এই বিষয়ে তুমি কি বলবে? দেখো, ভাঙড়ে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা একইভাবে মর্মান্তিক এবং ভাঙড়ের পরপরই আমরা দেখেছি সাঁইথিয়ার এই ঘটনা। ভাঙড়ে রাজ্জাক্ষাকে খুন করা হয়েছে, তাকেও কিন্তু একবারে গুলি করে খুন করা হয়েছিল এবং শওকত মোল্লা যে দাবিটা করেছিলেন যে গুলি শুধু নয়, তাকে তারপরে কুপিয়েও মারা হয়েছে। তারপর সঙ্গে সঙ্গে আরও একটি বড় ঘটনা, যেখানে সাঁইথিয়ায় আবারও তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে রীতিমতো খুন করা হয়েছে এবং সামনেই আমরা জানি 26-এর নির্বাচন, আর সেই নির্বাচনের আগে বারংবার রাজনৈতিক মহল কিন্তু এই গোটা খুনের ঘটনায়, একের পর এক খুনের ঘটনায় বলা যেতে পারে উত্তপ্ত হয়েছে। আর আমরা দেখেছিলাম এর আগে যখন ভোট হয়েছিল তখন সেক্ষেত্রে ভোট পরবর্তী হিংসা আমরা দেখেছিলাম, ভোটের সময় আমরা নানা রকম হিংসার ছবি দেখেছিলাম, কিন্তু 26-এর নির্বাচনের এখনো বেশ কিছুটা সময় বাকি বলা যেতে পারে। এই ভোটের আগে একেবারে যে হিংসার ছবি উঠে আসছে সেটা কিন্তু একেবারে আতঙ্কের সৃষ্টি করছে একদিকে রাজনৈতিক মহলে, কারণ রাজনৈতিক নেতাদেরই যদি একটা কোনো সুরক্ষা না থাকে সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা প্রতিদিন চলাচল করছে রাস্তাঘাট থেকে, তাদের
তাদের ভবিষ্যতের কথাই কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। একেবারেই রিঙ্কি যেটা বললো যে কি যে রাজনৈতিক নেতারাই যেখানে সেফ নয়, যেখানে সামনে নির্বাচন এবং নির্বাচনের আগে কিন্তু এই যে রক্তারক্তির যে ঘটনা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে যে বড় বড় নেতারা খুন হচ্ছে, সেই বিষয় কিন্তু আসলেই একটা বড় সড় প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে। একদিকে যেমন ভাঙড়ে দেখা গেছিল যে কি যেমন মর্মান্তিক একটি হত্যাকাণ্ড, দুটি রাজনৈতিক মিটিং করে বেরিয়ে আসার পরেই কিন্তু রীতিমতো বাইক থেকে গুলি চালানো হয় রাজ্জাক খায়ের উপর, এবং তারপরেই যে বিষয়টি এসছে যে কি সাঁইথিয়ায় পীযূষের খুন, এই বিষয়গুলো কিন্তু আসলেই কিন্তু বিভিন্ন রকম জল্পনা থেকে সৃষ্টি করে আতঙ্কের সৃষ্টি করছে গুরুতরভাবে। সামনে নির্বাচন, একদিকে যেমন আবহাওয়া তুঙ্গে উঠেছে, একদিকে যেমন রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু দোলাচল দেখা যাচ্ছে, এবং অপর প্রান্তে কিন্তু উঠছে একটি প্রশ্ন যে সাধারণ মানুষের সেফটি কোথায়। মানুষ যে ভোট দিতে যাবে, সেই ভোট দিতে যাওয়ার পর সে যে বাড়ি ফিরে আসবে সেই নিয়ে সেফটি কোথায়, এবং এই বিষয় কিন্তু বারে বারেই উঠছে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন দিক থেকে বারে বারে প্রশ্নগুলো উঠছে। আমরা যে চিত্র দেখে নিলাম, আমরা যে বিষয়টা জেনে নিলাম রিঙ্কির থেকে, আমার সহকর্মী রিঙ্কি বললো যে রাত্রি 1:30 নাগাদ তিনি গেছেন মহিলার বাড়ি, সেখানে কথোপকথন হয়েছে এবং বেরোচ্ছেন তৎক্ষণাৎই কিন্তু পয়েন্ট ব্ল্যাক থেকে, রীতিমতো ব্ল্যাক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয়েছে, এবং সেখানে গুলি করার পরেই তিনি মারা গেছেন। এবং শুধু তাই নয়, পীযূষের যে স্ত্রী, তার স্ত্রীর কিন্তু দাবি অন্য, বক্তব্য অন্য, যে তার একটি সন্তানও রয়েছে, তার একটি ছেলেও রয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু ছেলেরও যে প্রাণহানির আশঙ্কা, তা নিয়েও কিন্তু বড়সড় দুশ্চিন্তায় আছে তার পরিবার, এবং যে পশ্চিমবঙ্গের যে মানচিত্র এমন রক্তাক্তভাবে ক্ষতিচ হয়ে আছে কিছুদিন ধরেই, গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে যে ভাঙড়ের ঘটনা, তারপরেই এলো সাঁইথিয়ার ঘটনা। আমি যদি ভাঙড়ের ফ্ল্যাশব্যাকে চলে যাই, একেবারে রীতিমতো জানা গেছিল যে হার হিম করা একটা হত্যাকাণ্ড এই ভাঙড়, যে ভাঙড় কিন্তু বারে বারেই খবরের শিরোনামে উঠেছে, বিভিন্ন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে ভাঙড়ে, এবং তারপরে কিন্তু যে চাঞ্চল্যকর একটা তথ্য উঠে আসছে, রাজনৈতিক অসন্তোষ নাকি ব্যক্তিগত আক্রোশ, সেই হিসাবেই কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন একজন অভিযুক্ত, এবং সেক্ষেত্রে কিন্তু জানা যাচ্ছে যে সেই ব্যক্তি ছিলেন একেবারেই রাজ্জাক খায়ের প্রচণ্ডই ঘনিষ্ঠ। সেক্ষেত্রে প্রচুর পয়েন্ট উঠে আসছে যে তিনি কি তাহলে ব্যক্তিগত আক্রোশের জেরে খুন করেছেন, নাকি রাজনৈতিক অসন্তোষের কারণেই খুন। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে জেনে নেব আমার সহকর্মী সঞ্জিনী থেকে। সঞ্জিনী, একদমই শ্রীপর্ণা, যেমনটা রিঙ্কিও বলল যে নির্বাচনের আগে একেবারে রক্তাক্ত হচ্ছে বাংলার রাজনীতি। বারবার পরপর 3 দিন এই ঘটনা ঘটলো, পরপর 3 জন তৃণমূল নেতা খুন হলেন। আর এই যে রাজ্জাক খা, তার খুনের কিন্তু একটা বড় সড়ো আপডেট এসছে, সেটা হচ্ছে গ্রেফতার হয়েছেন মাস্টার মাইন্ড। সেই মাস্টার মাইন্ড যার নাম মোফাজ্জল, সেই মোফাজ্জল কিন্তু গ্রেফতার হয়েছেন, এবং তিনি রাজ্জাক খার ঘনিষ্ঠ ছিলেন এমনটা বলা হচ্ছে। এবং সেক্ষেত্রে আমি বলবো শ্রীপর্ণা যে ভাঙড় এমন একটা জায়গা, ভাঙড়ের কিন্তু ভাঙড়ের বিধায়ক কিন্তু আইএসএফ এর নেতা, তো সেক্ষেত্রে কিন্তু ভাঙড় কিন্তু তৃণমূলের অধীনে নেই। এবার 2026-এর আগে ভাঙড়কে নানান রকমভাবে কবজা করার চেষ্টা করবে তৃণমূল, এবং ভাঙড় কিন্তু একটা যথেষ্ট সেন্সিটিভ জায়গা বরাবরের ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে যখনই কিছু এরকম ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভাঙড়ের আইএসএফ দলের দিকেই কিন্তু বারবার নজর যায়, এবং শওকাত মোল্লা কিন্তু এমনটাই অভিযোগ করেছিলেন। আইএসএফ এর দিকে অভিযোগের তীর উঠেছিল, বলা হয়েছিল যে তার দলেরই কেউ কিন্তু এমন ঘটনা ঘটিয়েছে। কিন্তু সেক্ষেত্রে সামনে যেটা আসলো যে এই মোফাজ্জল, সে কিন্তু এই যে রাজ্জাক খা তার কিন্তু ঘনিষ্ঠ, এবং এই রাজ্জাক খার ঘনিষ্ঠ এটা বোঝা গেছিল কিভাবে, সেই দিন যেদিন এই খুনের ঘটনাটি ঘটেছিল, তখন যখন ডগ স্কোয়াড থেকে কুকুর এসেছিল, সেই কুকুররা কিন্তু যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের পেছনে বেশ কিছুটা এলাকা কিন্তু শুকতে শুকতে এগিয়ে গেছিল। সেই জায়গা থেকে অনুমান করা হয়েছিল যে যে খুনি সে কিন্তু ওই গ্রামের, মানে কুকুর সেই গ্রাম পর্যন্ত ঘটনাস্থলের পেছনে যে
নর্দমা, সেই নালা দিয়ে পেরিয়ে, নদী পেরিয়ে কিন্তু গ্রামের দিকে গেছিল সেই কুকুর। তার ফলে সেই জায়গা থেকে বোঝা গেছিল যে গ্রামের কিন্তু মানে যিনি অভিযুক্ত তিনি গ্রামবাসী হবেন। সেই জায়গা থেকে কিন্তু এমনটা বলা হচ্ছে যে এই মোফাজ্জেল তিনি কিন্তু প্রথম থেকেই অভিযুক্তের তালিকায় ছিলেন। এইবার সেই তাকে একেবারে মাস্টার মাইন্ড হিসেবে তাকে কিন্তু গ্রেফতার করা হলো রজ্জাক খাঁ খুনের জন্য। এবং সেই জায়গা থেকে এখনও কিন্তু, তবে শওকত মোল্লা কিন্তু এখনও পর্যন্ত তার যে দাবি, সেই দাবিতে কিন্তু এখনও অনার হয়ে রয়েছেন। তিনি বলছেন নওশাদ সিদ্দিকীর দলেরই কেউ এমনটা ঘটিয়েছে এবং তার দলেরই কেউ এখনও অবধি যুক্ত রয়েছে, এমনটা কিন্তু শওকত মোল্লা এখনও দাবি করে যাচ্ছেন। তার ফলে এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না যে এটা ব্যবসাজনিত কারণে নাকি অঞ্চল দখলের জন্য এই ঘটনা ঘটেছে, ঠিক কী কারণে এই খুন, এটা নিয়ে কিন্তু এখনও প্রশ্ন রয়েছে। কিন্তু সবথেকে বড় বিষয় হলো যে 26-এর নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি রক্তাক্ত হচ্ছে বাংলা। একের পর এক খুনের ঘটনা কিন্তু প্রায় রোজ দিনই আমাদের খবরের শিরোনামে উঠে আসছে। একেবারে সিঞ্জিনী, তোমাকে একটি প্রশ্ন করা, সেটি হলো যে তুমি বললে যে কি ওই ক্ষেত্রে কিন্তু ওই অঞ্চলে তৃণমূল নিজের পাকাপাকি জায়গা করে নিতে চায়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তৃণমূল নেতাই খুন হচ্ছে। মানে বিষয়টি হলো যে বিরোধী পক্ষের সঙ্গে সংঘর্ষ হয়ে বিরোধী পক্ষকে অ্যাটাক করার প্রবণতা থাকে, যদি সেখানে আমি নিজের ঘাঁটি শক্ত করতে চাই বা ঘাঁটি কাটতে চাই, সেক্ষেত্রে কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে যে কি তৃণমূল নেতা রজ্জাক খাঁ কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন। এই বিষয়ে কি বলবেন? একদমই, দেখো ভাঙড়কে যে দখল করতে চাইবে তৃণমূল সেটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, কিন্তু বিষয়টা হচ্ছে যে ভাঙড়ে এখনও আইএসএফের যথেষ্ট শক্ত ঘাঁটি রয়েছে, নওশাদ সিদ্দিকীর যথেষ্ট মানে তার একটা প্রভাব রয়েছে ভাঙড়ে, কিন্তু সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু তৃণমূলেরও যে যথেষ্ট একটা প্রভাব প্রতিপত্তি ভাঙড়ে রয়েছে সেটাও কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং সেই জায়গাতে তৃণমূলের ওপর যে এই আক্রমণটা নেমে এসেছে, সেই জায়গা থেকে প্রথমে সন্দেহ করা হয়েছিল, শওকত মোল্লা তেমনটাই অভিযোগ করেছিলেন যে তৃণমূলেরই কেউ, আইএসএফেরই কেউ এই ঘটনাটি ঘটিয়েছে এবং তাদের দল থেকেই দুষ্কৃতীরা এসে এমন কাণ্ডটি ঘটিয়েছে, এমনটা কিন্তু শওকত মোল্লা দাবি করেছেন। এবং সেই দাবিতে কিন্তু তিনি এখনও অনড়, তিনি কিন্তু এখনও বলে চলেছেন যে আইএসএফেরই কেউ এই ঘটনাটা ঘটিয়েছে। এবং নওশাদ সিদ্দিকী পাল্টা বলছেন যে শওকত মোল্লা এবার কোথায় মুখ লুকাবেন, তার এবার যাওয়ার জায়গা কোথায়, কারণ তিনি তো বলছেন যে আইএসএফের কেউ। কিন্তু এই জায়গা থেকে রাজনৈতিক চাপানুতর কিন্তু পাল্টা যুক্তিতে কিন্তু রাজনৈতিক চাপানুতর ভাঙড়কে ঘিরে কিন্তু এখনো তুঙ্গে। সুপর্ণা, একেবারেই যেটা সিঞ্জিনী বললো যে কি রক্তাক্ত গোটা বাংলার ছবি আমরা বারে বারে দেখতে পাচ্ছি, অপরদিকে কিন্তু আমরা কদিন ধরে, কয়েক মাস ধরে কিন্তু দেখে আসছি যে বাংলায় একের পর এক অগ্নিকাণ্ড কিন্তু ক্রমাগতভাবে বেড়েই চলেছে, যার জেরে কিন্তু প্রশাসন বিভিন্ন ব্যবস্থাপনা দিয়েছেন এবং কিছুদিন পর পর চোখ খুললেই খবরের শিরোনামে উঠে আসছে বাংলার বিভিন্ন জায়গার অগ্নিকাণ্ড। এবার দেখা গেল দেশেরই তামিলনাড়ুতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড, যে মালগাড়িতে তেলবাহী ইঞ্জিনের উপর যে বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণ থেকেই কিন্তু প্রথমে একটি জায়গায় দেখতে পাওয়া যায় ধোঁয়া বেরোচ্ছে এবং তারপরে কিন্তু গোটা যে মালগাড়ির আরো বগিগুলো ছিল, যেখানে যে তেলে ভর্তি যে ট্যাঙ্কারগুলো ছিল, সেই ট্যাঙ্কারগুলো কিন্তু রীতিমতো দাউ দাউ করে জ্বলে ওঠে, যার ফলে কিন্তু আশেপাশে যে স্থানীয় বাসিন্দা, সেই রেল লাইন সংলগ্ন যে বাসিন্দা, তারা কিন্তু রীতিমতো সেই স্থান ছেড়ে, সেই জায়গা ছেড়ে, বাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে অবস্থান করেন। এবং কেন লাগলো এই অগ্নিকাণ্ড, কিভাবে হলো, এই সম্পর্কে বিস্তারিত জানবো আমি আমার সহকর্মী সায়ন্তনী থেকে। সায়ন্তনী, একেবারেই যে তামিলনাড়ুতে আজ ভোরবেলা ঘটে গেছে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সে বিষয়ে বিস্তারিতভাবে। একদমই, আজকে ভোরবেলা সকালবেলা উঠতেই খবরের শিরোনামে যে খবরটা ছিল সেটা হচ্ছে তামিলনাড়ুতে একটি মালবাহী ট্রেনে আগুন লেগে যায়। ট্রেনটা চেন্নাই থেকে মুম্বাই যাচ্ছিল, 45টি ডিজেল ট্যাঙ্কার ছিল, সেখানের মধ্যে একটি ট্যাঙ্কারে হঠাৎ করে আগুন লাগে। যেহেতু ডিজেল, বুঝতেই পারছো যে আগুনটা ঠিক ভয়াবহ, সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে আর ছড়িয়ে পড়তে থাকে, একটা ট্যাঙ্কারের পর আরেকটা ট্যাঙ্কার, এতটাই ভয়াবহ যে ট্রেনটা লাইন বিচ্যুত হয়ে যায়। স্থানীয়রাও ভয় পেয়ে যায়। তারপরে খবর দেওয়া হয় পুলিশে, আরটিএফ আসে, মানে সমস্ত কিছু এসে আগুন নেভানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে এর জেরে সাধারণ মানুষ কিন্তু প্রচণ্ড আতঙ্কিত হয়ে আছে। সেক্ষেত্রে এর কারণ বারবার যে ট্রেন অ্যাক্সিডেন্ট, সেটা মালবাহী ট্রেন হোক বা যাত্রীবাহী ট্রেন, বারবার আগের বছরেও আমরা দেখেছি যে ঠিক কতগুলো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। আর তারপরেও
এই রিসেন্টটা আমাদের প্লেন ক্র্যাশের স্মৃতি, এই যে এত বারবার এত দুর্ঘটনা, সেই ভয়াল স্মৃতি কিন্তু মানুষের মনে বারবার ফিরে আসছে। আর যার যে শুধুমাত্র স্মৃতি ফিরে আসছে তাই না, মানুষকে তো ভুগতেও হচ্ছে। যেমন আজকের এই ট্রেন দুর্ঘটনার জন্য 5টা এক্সপ্রেস ট্রেন বাতিল হয়েছে আর 5টা ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই যে মানুষের ভোগান্তি, মানুষের আতঙ্ক রোজ যে ফিরে আসছে, সেখানে কিন্তু সরকার ঠিক কতখানি কি স্টেপ নিচ্ছে সেটা কিন্তু জানা যাচ্ছে না। হচ্ছে, ঘটনাটা সাময়িকভাবে হচ্ছে, মানুষ দেখছে, মানুষ জানছে, ভয় পাচ্ছে, কিন্তু তার পরবর্তী স্টেপ কি সেটা কিন্তু কেউ জানতে পারছে না। একেবারে সায়ন্তনী, আমি তোমায় জিজ্ঞেস করে নেব যে ঠিক ঘটনা কি হয়েছিল, মানে সকালে কটায় আগুন লাগে এবং আগুন ছড়ায় কিভাবে এবং স্থানীয় বাসিন্দারা কিভাবে নিরাপদ স্থানে যায়, এই বিষয়ে একটু বলে দাও। ভোর 5টা নাগাদ চেন্নাই থেকে মুম্বাই যাচ্ছিল মালবাহী ট্রেনটি। তিরুভাল্লার বলে একটি স্টেশনের কাছে এসে স্টেশন থেকে পেরিয়েছে ট্রেনটি। তারপরেই মালবাহী ট্রেনের একটি ট্যাঙ্কারে আগুন লেগে যায়, যার কারণে সেটা জ্বলতে থাকে, পরপর যেহেতু তেল ছিল পরপর ছড়াতে থাকে, প্রচণ্ড ধোঁয়া হয়, আগুন লাগে, ট্রেন লাইন থেকে বিচ্যুত হয়ে যায় আর কালো ধোঁয়ায় ঢেকে যায়। যেহেতু স্টেশন এলাকা, মানে স্টেশন থেকে পেরিয়ে এলাকাটা খুব ভিড় ছিল না, ফাঁকা এলাকা, যেই কারণে ক্ষয়ক্ষতি কিছু হয়নি, মানে সাধারণ মানুষ আহত হয়নি, কিছু হয়নি। কিন্তু ওই যে আগুন চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়, একটা আতঙ্ক থেকে যায়, সেটা কিন্তু সাধারণ মানুষের মনে আছে। একেবারেই সায়ন্তনী যেটা বললো যে স্থানীয় এলাকা ব্যাপক পরিমাণে ঘিঞ্জি না হওয়ায় বা ব্যাপক পরিমাণে ঠাসা না হওয়ায় মানুষের তেমন ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু আসলেই এই যে সায়ন্তনীর প্রশ্নগুলো তুললো যে কদিন আগেই যে দুর্ঘটনাগুলো পরপর আমরা দেখতে পাচ্ছি এবং আজকে যে মালবাহী গাড়ি, যেখানে কিন্তু রীতিমতো বিভিন্ন রকম স্টেপে সেফটি নিয়ে তারপরেই মালগুলো রিচেকিং করে এবং বিভিন্ন রকম প্রক্রিয়া মেনেই কিন্তু তারপরে মালগাড়িগুলো ছাড়া হয়, যার জেরে কিন্তু বড়সড় প্রশ্ন একটি উঠে আসছে যে এক্ষেত্রে যে কেন বারবার এই বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, কেন এর প্রতিকার করা হচ্ছে না। এই প্রশ্নগুলো যেমন বারে বারে ফিরে ফিরে আসছে, তেমনই কিন্তু একটি প্রশ্ন আবারও উঠে আসছে যে 2025 সাল, এই 2025 সালের প্রারম্ভ থেকে অর্থাৎ জানুয়ারি মাস থেকে আমরা কিন্তু ভারতবর্ষ থেকে শুরু করে গোটা বিশ্বে এমন কিছু ঘটনা দেখছি যা আসলেই কিন্তু মানুষকে নাড়িয়ে দিচ্ছে। প্রথমে আমরা দেখেছি যে পদপৃষ্ঠ হয়ে যাওয়ার ঘটনা কুম্ভ মেলায়, তারপরে দেখেছি পেহেলগাঁওয়ের ঘটনা, তারপরে দিন বেদিন দেখলাম আহমেদাবাদের দুর্ঘটনা এবং যে বড় সড় যে অ্যাক্সিডেন্ট, যেখানে বহু মানুষ আমাদের ছেড়ে চলে যাচ্ছে, বহু মানুষ মারা যাচ্ছে, এবং সেটি কেবলমাত্র যে ভারতবর্ষে এমনই না, গোটা বিশ্বব্যাপী যে এমনই দুর্ঘটনার কবলে পড়ছে, এমনই কিন্তু একটা বিভৎস রকমের বছর আমরা দেখতে পাচ্ছি 2025কে। আবারও যে নজরে রাখবো যে টেক্সাসে, যে আমেরিকার বিধ্বস্ত টেক্সাস এবং সেখানে যে হরপা বান, সেই হরপা বানের ফলে কিন্তু বহু মানুষ এখনো নিখোঁজ, বহু মানুষ মারা গেছেন, বহু মানুষ জলের তরে ভেসে গেছেন। এবং এই যে হরপা বান, সেই বিষয়ে কিন্তু আরো একটি নতুন তথ্য উঠে এলো যে তবে কি কৃত্রিম মেঘ বা যে আর্টিফিশিয়াল ক্লাউড, সেই তার জোরে কি তার যে সাইড এফেক্ট হিসাবেই কি হরপা বানের উৎপত্তি বা হরপা বানের সৃষ্টি, সেই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেব আমার সহকর্মী সিঞ্জিনীর পক্ষ থেকে। একদমই শ্রীপর্ণা, যে কথাটা তুমি বললে যে কৃত্রিম মেঘ, এই বিষয়টা কিন্তু একটা অত্যন্ত ইন্টারেস্টিং তথ্য, যেটা আমি দর্শকদেরকে জানাবো। যে ক্লাউড সিডিং বলা হয় এটাকে, এইটা কিন্তু করা হয়েছিল টেক্সাস অঞ্চলে। কেন করা হয়েছিল? তার কারণ এটা হচ্ছে খরাপ্রবণ একটা অঞ্চল, তার ফলে সেই অঞ্চলে যদি একটু বৃষ্টি হয় সেটা কিন্তু সেই অঞ্চলের জন্যই ভালো। এইবার এমনটা বলা হচ্ছে যে এতটাই বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে কিন্তু হরপা বান শুরু হয়ে গেছে। কিন্তু সেই যুক্তি কতটা সঠিক বা সেই যুক্তি কি আদৌ ধোপে টিকছে, সেই বিষয়ে আমি সেই প্রসঙ্গে পরে আসবো। আগে আমি একবার বলি যে এই কৃত্রিম মেঘ, এই ব্যাপারটা কি। এই কৃত্রিম মেঘ এমনটা তৈরি করা হয়েছিল যে সিলভার আয়োডাইড জাতীয় রাসায়নিক অথবা ড্রাই আইস কিংবা ভোজ্য লবণ, এই বিষয়গুলো কিন্তু স্প্রে করা হয়েছিল, এই রাসায়নিকগুলো মেঘের ওপর স্প্রে করা হয়েছিল। তার ফলে ওই কৃত্রিম মেঘ তৈরি করা হয়েছিল, যার ফলে সেই মেঘ থেকে কিন্তু যাতে বৃষ্টি আসে। এবং এই বিষয়টা করেছিল হচ্ছে রেন মেকার বলে একটি সংস্থা।
সেই রেনমেকার সংস্থার তৈরি করাই কৃত্রিম মেঘই কি তাহলে এই হরপা বাণীর জন্য দায়ী? এই প্রশ্ন কিন্তু গোটা বিশ্ব জুড়ে ঘুরে বেড়াচ্ছে যে প্রকৃতিকে কৃত্রিম মেঘ যখন তৈরি করা হচ্ছে সেটা মানে হচ্ছে প্রকৃতিকে চেঞ্জ করা হচ্ছে, যে প্রকৃতির ন্যাচারাল যে ব্যাপারটা সেটাকে রাখা হচ্ছে না, কিছু একটা বাইরে থেকে স্প্রে করে প্রকৃতির ওপর একটা হস্তক্ষেপ করে আমরা প্রকৃতিকে বদলাতে চাইছি। সেই বিষয়টাই কি তাহলে পরোক্ষভাবে এই বন্যাটার জন্য দায়ী? এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছিল। কিন্তু এখন বহু মহল মনে করছেন এবং বিশেষজ্ঞরা মনে করছেন যতটা বৃষ্টি ওই কৃত্রিম মেঘ তৈরি করেছে সেই বৃষ্টি দিয়ে কিন্তু এই হরপাবান হওয়া সম্ভব নয়। তার ফলে এই বিষয়টা কিন্তু একেবারেই ধোপে টিকছে না এবং এই বিষয়টা একেবারে খারিজ করে দেওয়া হচ্ছে। বন্যার ক্ষেত্রে এই কৃত্রিম মেঘ একেবারেই দায়ী নয়, এমনটাই কিন্তু বলছেন বিশেষজ্ঞরা। সুপর্ণা, একেবারেই যে বিশ্বের যে এমন অবস্থা যে চারিদিকে কৃত্রিম মেঘের জন্যই কিন্তু হরপাবানের সৃষ্টি, একদল এটি দাবি করছে এবং অপর দলের দাবি যে এমন তথ্য আসলেই কিন্তু ধোপে টিকবে না। এমনই বিভিন্ন রকম চাঞ্চল্যকর তথ্য, চাঞ্চল্যকর খবর, দিনের সেরা বাছাই খবর নিয়ে করা খবর নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। ছিলাম এতক্ষণ ডেস্ক ডিসকাশনে। নজর রাখুন স্কাই নিউজ বাংলার ডেস্ক ডিসকাশনে। এমনই বিভিন্ন রকম চাঞ্চল্যকর তথ্য, চাঞ্চল্যকর খবর নিয়ে থাকবো আপনাদের সাথে, আপনাদের সামনে।